হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ 11-12। তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাস 11 এর সেমিস্টার 1 এর প্রিপারেশন করছো তাদের জন্য এই চ্যানেলে কিন্তু আমরা রেগুলার বিভিন্ন ক্লাসেস নিয়ে আসছি। তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে তোমাদের বিভিন্ন সাবজেক্টের যে বইয়ের অনুশীলনের প্রশ্নগুলো তার সলিউশন। কারণ যখনই তোমরা কোনো একটা চ্যাপ্টার পড়ছো তার এক্সারসাইজের কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো তখন কিন্তু তোমাদের লার্নিংটা সেটা একদম বেস্ট ওয়েতে হবে। সেই জন্য ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফিজিক্সের ছায়া প্রকাশনী বইয়ের নিউটনের গতিসূত্র চ্যাপ্টার থেকে আজকে কিন্তু আমরা এমসিকিউ সলভ করতে চলেছি। এর আগেও আমরা বিভিন্ন চ্যাপ্টারের কোয়েশ্চেন সলভ করেছি। আজকে আমরা কি করব, এই নিউটনের গতিসূত্র অধ্যায়ের এমসিকিউ নাম্বার 1 থেকে 20 অবধি প্রত্যেকটা কোয়েশ্চেন খুব ভালো করে একদম ডিটেলে বোঝার চেষ্টা করব এবং আমি তোমাদেরকে এমনভাবে বিষয়গুলো বোঝাবো যাতে তোমাদের কাছে প্রত্যেকটা সলিউশন একদম ক্লিয়ার হয়। তাহলে যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের এই চ্যানেল লেটস ইমপ্রুভ 11-12 এবং লেটস ইমপ্রুভের মেইন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে তোমার থেকে কোনো রকম কোনো আপডেট মিস না হয়ে যায়। তাহলে চলো আর দেরি না করে আজকের এই সেশনটি আমরা স্টার্ট করি। দেখো আমাদের প্রথম প্রশ্ন সেখানে কি বলেছে, বলেছে এ ও বি ব্লক দুটির ভর যথাক্রমে 2 কেজি এবং 3 কেজি। মসৃণ আনুভূমিক টেবিল, মসৃণ যখনই বলে দেবে তার মানে তুমি কি বুঝবে যে এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কোনো রকম কোনো ঘর্ষণ নেই। আচ্ছা, তাহলে এই মসৃণ আনুভূমিক টেবিলের উপর ব্লক দুটিকে পরস্পরের সংস্পর্শে রাখা হলো, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। বলেছে 10 নিউটন বল এ ব্লকের উপর প্রয়োগ করা হচ্ছে। ওকে, তাহলে এ ব্লক বি ব্লকের উপর কত বল প্রয়োগ করবে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা কানেক্টেড সিস্টেম রয়েছে। তাহলে তুমি যদি একটা ব্লকের উপর কিছু একটা বল প্রয়োগ করেছো তো পুরো সিস্টেমটাতে একসঙ্গে চলবে। তাহলে এই ব্লকটা এর উপর একটা ফোর্স দেবে, সিমিলার ভাবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী কি হবে যে আমাদের এই ব্লকটাও এর উপর সমান ফোর্স দেবে। তো এই ফোর্সটা কত হচ্ছে সেটা বের করতে হবে। দেখো এটা বের করার জন্য আমি তোমাদেরকে একটা সিম্পল ওয়ে বলছি যে আমাদের এক্ষেত্রে কি রয়েছে, কানেক্টেড সিস্টেম রয়েছে। তার মানে দুটো ব্লক তো একসঙ্গেই চলবে, তার মানে দুজনেরই ত্বরণ কি হবে, একই হবে। তাহলে তুমি ফার্স্টে ত্বরণটা বের করো। ধরো আমি বলছি এটা এ ত্বরণে চলছে। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা কি জানি, আমাদের যে ত্বরণ হয় সেই ত্বরণের মান কত হয় গো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা জানি আমাদের ফোর্স সমান সমান হয় মাস ইনটু অ্যাক্সিলারেশন। তাহলে অ্যাক্সিলারেশন কি হবে, ফোর্স বাই মাস। তাহলে এখানে ফোর্স কত কাজ করছে, 10 নিউটন। টোটাল সিস্টেমটার উপর 10 নিউটন বল কাজ করছে এবং টোটাল সিস্টেমটার ভর কত, 2 কেজি প্লাস 3 কেজি মানে হচ্ছে 5 কেজি। তাহলে এক্ষেত্রে ত্বরণ কত হচ্ছে, সেটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। পুরো সিস্টেমটার ত্বরণ কত, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার খুব ভালো করে মন দাও, 10 নিউটন সেটা এই পুরো সিস্টেমটাকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু এখানে যে ফোর্সটা কাজ করবে সেটা কি করবে, শুধুমাত্র এই বি যে ব্লকটা আছে তাকে আগে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে এই ফোর্সটাকে যদি আমি স্মল এফ বলি তাহলে স্মল এফ কত হয়ে যাবে, বি ব্লকের ভর কত, বি ব্লকের ভর হচ্ছে 3 কেজি আর বি ব্লকটা কত ত্বরণে যাচ্ছে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 6 নিউটন। তাহলে আমাদের কারেক্ট আনসার কি চলে আসছে, কারেক্ট আনসার চলে আসছে আমাদের অপশন বি, দ্যাট ইজ 6 নিউটন। আশা করছি প্রথম প্রশ্ন তোমরা বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2 তে যাওয়া যাক। দেখো কোয়েশ্চেন নাম্বার 2 একদম সিমিলার কোয়েশ্চেন। তাহলে এই কোয়েশ্চেনটা আমি বুঝিয়ে নিয়ে তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, নিজেরা করে কমেন্ট করার চেষ্টা করবে, তাহলে তোমাদের লার্নিংটা কমপ্লিট হবে। দেখো কি বলেছে, 4 কেজি 2 কেজি 1 কেজি ভরের 3টি ব্লককে একটি ঘর্ষণহীন তলের উপর রাখা হলো। আগের বার মসৃণ বলেছিল, এবার ডিরেক্ট ঘর্ষণহীন বলে দিল। তো আমি তোমাদের জন্য ছবিটা এঁকে দিয়েছি, 4 কেজি 2 কেজি 1 কেজি পরস্পরের উপর সংস্পর্শে রাখা হলো। 14 নিউটন মানের একটি বল 4 কেজি ব্লকের উপর কাজ করছে। এই যে আমি ছবি এঁকে দেখিয়ে দিয়েছি। তাহলে 4 কেজি এবং 2 কেজি ব্লক দুটির মধ্যে পারস্পরিক বল কত হবে। দেখো 4 কেজি এবং 2 কেজির মধ্যে এইভাবে বল কাজ করবে, তো এটাই তো আগের বারও বের করলাম। তাহলে এই ক্ষেত্রে কোয়েশ্চেনটা কিভাবে সলভ হবে বলো তো। তুমি সবার প্রথমে পুরো সিস্টেমের যে ত্বরণটা সেটাকে যদি এ বলি, পুরো সিস্টেমের ত্বরণটা বের করে নিলে। এবার পুরো সিস্টেমের যদি আমি ত্বরণটা বের করি সেটা কত আসবে, চলো একটু বলেই দিচ্ছি। যে ত্বরণ হবে টোটাল ফোর্স কত, টোটাল ফোর্স হচ্ছে 14 নিউটন। নিচে কি হবে, টোটাল ভর, টোটাল ভর কত, 4 আর 2 6 আর 1 7, 7। তার মানে কত হবে, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হয়ে যাবে টোটাল সিস্টেমটার ত্বরণ। এবার তুমি বোঝার চেষ্টা করো যে এখানে যে বলটা কাজ করবে, আগের বার কি ছিল, এর সামনে একটা ব্লক ছিল সেটাকে আগে এগিয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু এখন যে বলটা কাজ করবে সেটা এই দুজনকেই আগে এগিয়ে নিয়ে যাবে, 2 কেজি এবং 1 কেজি দুজনকেই আগে এগিয়ে নিয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী ভরটা ধরে তোমাকে কি করতে হবে, ফোর্সটা বের করতে হবে। তাহলে এইটুকু হোমওয়ার্ক দিচ্ছি, এইটুকু আশা করছি তোমরা সবাই করে নিয়ে উত্তর করতে পারবে। নেক্সট হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে আমাদের কি বলেছে, এইচ উচ্চতা এবং
থিটা নতিকোণ বিশিষ্ট একটি নততলের শীর্ষদেশ থেকে একটি ব্লককে নততল বরাবর ছেড়ে দেওয়া হলো। এই যে আমাদের একটা নততল রয়েছে, তার উচ্চতা দেখো এইচ, সেটার নতিকোণ কত? নতিকোণ হচ্ছে থিটা। নততলের পাদদেশে পৌঁছাতে ব্লকটির যে সময় লাগে তা হলো, তাহলে এই ব্লকটা এতখানি পৌঁছাতে কতখানি সময় লাগবে সেটা বের করতে বলেছে। তাহলে আমি এক কাজ করি, এই যে এই দূরত্বটা আছে না, এখান থেকে এতটুকু দূরত্ব, সেটাকে ধরো আমি বললাম হচ্ছে এস। এতটুকু দূরত্বকে আমি কি বললাম? এস বললাম। তাহলে এবার তোমরা ক্লাস 10-এ ত্রিকোণমিতি শিখেছো, আমি যদি লিখি এইচ বাই এস, সেটা কি হবে? লম্ব বাই অতিভুজ, তার মানে সেটা কি হবে? সাইন থিটা। এইচ বাই এস সেটা হয়ে যাবে সাইন থিটা। তাহলে এখান থেকে এইচ কত আসবে? সেটা আসবে এস সাইন থিটা, তাই তো? এস সাইন থিটা। তাহলে আমাদের কি দরকার ছিল? অ্যাকচুয়ালি তো আমাদের এস দরকার ছিল, আমি তো এইচ তো দেওয়াই আছে, তাহলে এক কাজ করি আমি এখান থেকে এসটা বের করে নিই। এস তাহলে কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে এইচ বাই সাইন থিটা, তাই তো? তাহলে আমরা এই দূরত্বটা কত সেটা পেয়ে গেলাম। এবার দেখো, যখন এই বস্তুটা নিচের দিকে পড়তে শুরু করলো, ওপর থেকে কি করা হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। ওপর থেকে কিন্তু কোনো বেগ দিয়ে পাঠানো হয়নি। ছেড়ে দেওয়া মানে কি? মাথায় রাখবে, যখনই বলবে ছেড়ে দেওয়া হলো, ড্রপ করা হলো, ফেলা হলো, তখন কি? তখন সেটার প্রাথমিক বেগ শূন্য হবে, তার মানে এর প্রাথমিক বেগ শূন্য। তাহলে এটা কি হবে? নিচের দিকে যে ত্বরণটা কাজ করবে সেটার জন্যই আগে আসবে। এবার দেখো, অভিকর্ষজ ত্বরণ কোন দিকে কাজ করবে? অভিকর্ষজ ত্বরণ জি, সেটা সবসময় নিচের দিকে কাজ করে। তাহলে তার এই দিক বরাবর একটা উপাংশ হবে। আর কি হবে? আর আমাদের, আমি অন্য কালার ইউজ করতে হবে এখানে, এক কাজ করছি, রেড নিয়ে নিচ্ছি। এই দিক বরাবর একটা উপাংশ হবে। তো এই দিক বরাবর যে উপাংশটা, সেটার জন্যই তো পড়বে। তাহলে আমাদের দেখো, এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। এবার তোমরা ভেক্টরে পড়েছো, এই জি অভিকর্ষ ত্বরণ এইদিকে কাজ করছে, তার এই দিকে কোণটা যদি থিটা হয়, এই দিকের উপাংশটা কি হবে? কস উপাংশ। আর এই দিকের উপাংশটা হবে সাইন উপাংশ, তার মানে এই দিকের উপাংশটা কত হবে? জি সাইন থিটা। এবার তাহলে দেখো সোজা হয়ে গেল। এবার তুমি যদি ভাবো এইভাবে, এই রাস্তাটা বরাবর নামবে, রাস্তাটার দূরত্ব কত সেটা আমি জানি, কত ত্বরণে নামছে সেটা আমি জানি। আমি আর কি বের করতে হবে? আমাকে বের করতে হবে যে নামতে কতখানি সময় লাগছে, তাই না? আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে নামতে কতখানি সময় লাগছে। তাহলে কি করে করব? দেখো, তোমরা সবাই ফর্মুলা তো জানো। কি ফর্মুলা হবে? যে আমাদের কি কি আছে, আমাদের কাছে এই ক্ষেত্রে ত্বরণ আছে, মানে অ্যাক্সিলারেশন আছে। অ্যাক্সিলারেশন কত আমরা দেখতে পেলাম? সেটা হচ্ছে জি সাইন থিটা। আমাদের কতখানি যাচ্ছে সেটাও আছে, সেটা কত? সেটা হচ্ছে এইচ বাই সাইন থিটা। আর আমাদের কি দরকার? টাইম দরকার। এবার ফর্মুলা কত হয়? ফর্মুলা হয় এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না? তাহলে এবার দেখো, এস এর জায়গায় আমি কি লিখতে পারছি? এস এর জায়গায় আমি লিখতে পারছি এইচ বাই সাইন থিটা। ইউ তো জিরো ছিল, তাহলে এই পুরোটা কি হয়ে যাবে? এটা জিরো হয়ে যাবে। এবার প্লাস হাফ এ কত? এ হচ্ছে জি সাইন থিটা ইন্টু এখানে কি আসছে? এখানে আসছে টি স্কোয়ার। এই যে টিটা, এই টিটা আমাদেরকে হিসাব করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি লিখি যে আমাদের তার মানে টি স্কোয়ার, সেটা সমান সমান কি আসবে? দেখো আমি এই পাশে নিয়ে আসছি সবাইকে, তাহলে এই 2 দিয়ে গুণ হয়ে গেল, 2h বাই জিটা নিচে নিয়ে চলে আসছে, আর এটা এখানে সাইন থিটা ইন্টু সাইন থিটা কত হয়ে যাবে? সাইন স্কোয়ার থিটা। এবার তুমি যদি এটা রুট করো তাহলে কি আসবে গো? তুমি যদি এটা রুট করে দাও, রুট করলে কি আসবে? আমি যদি এটা রুট করি তাহলে টি, টি সমান সমান কত হবে? দেখো, সাইন থিটাটার তো স্কোয়ার আছে, তাহলে সেটা রুটের বাইরে চলে যাবে, বাকিটা রুটে থাকবে। তাহলে এখানে আসবে 1 বাই সাইন স্কোয়ার থিটার রুট হয়ে গেল সাইন থিটা, আর রুটের ভিতরে কি থাকছে? রুট ওভার 2h বাই জি। তাহলে এটা কত নাম্বার অপশনে আছে? এটা আমরা দেখতে পাচ্ছি অপশন নাম্বার সি তে আছে। আশা করছি সবাই এই প্রশ্নের সলিউশনটা বুঝতে পারলে। তাহলে এই প্রশ্নের সলিউশনটা সবাই বুঝে গেলে, নেক্সট আমাদের যেই কোয়েশ্চেনটা দিয়েছে সেটার মধ্যে আমরা চলে যাচ্ছি। নেক্সট আমাদের দিয়েছে যে কি বলেছে, যে সমবেগে চলন্ত একটি বস্তুর ওপর, সমবেগে চলন্ত একটি বস্তুর ওপর একটি নেট বল ক্রিয়া করে, একটি নেট শূন্য বল ক্রিয়া করে, একটি সুষম ত্বরণ ক্রিয়া করে, ওপরের কোনোটি নয়। দেখো কি বলেছে, সমবেগে গতিশীল। এবার নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি জানি? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা জানি যে কোনো একটা বস্তুর ওপর যদি আমরা বল প্রয়োগ করি তাহলে তার সমবেগে গতিশীল অবস্থা বা তার স্থির অবস্থার পরিবর্তন হয়। তার মানে যদি সমবেগে চলছে, সমবেগে চলছে মানে কি? তার উপর কোনো ত্বরণ নেই। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা আবার কি জানি? এফ সমান সমান এম এ। যেহেতু সমবেগে চলছে তার মানে কোনো ত্বরণ নেই, তার মানে এ কত? এ হচ্ছে জিরো। তাহলে এখানে তুমি এ জিরো বসালে এফও কত আসছে? জিরো। তার মানে নেট কোনো রকম ফোর্স কাজ করবে না, তার মানে নেট ফোর্স কি হবে? নেট ফোর্স জিরো হবে। তার মানে অপশন বি কি হয়ে যাবে? অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 5।
কোয়েশ্চেন নাম্বার 5 এ কি বলেছে, একটি মোটর গাড়িতে একটি ওলন্দড়ি ঝুলছে। ওকে, গাড়িটি যখন এ ত্বরণ সহ আনুভূমিক পথে চলে তখন উল্লম্ব রেখার সঙ্গে ওলন্দড়ির নতি কত। দেখো, যখন ধরো একটা গাড়ির থেকে আমরা কিছু একটা ঝুলিয়ে রেখেছি, এবার গাড়িটা কি হচ্ছে এ ত্বরণ নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন দেখবে সেটা কি হয়, সেটা একটু পিছের দিকে চলে আসে। তার কারণ কি, তার উপর পিছনের দিকে একটা সিউডো ফোর্স বা অলিক বল কাজ করে, এবং সেই অলিক বলটার মান কত হয়, বস্তুটার যে ভর সেটা যদি আমি এম বলি, আর তার সঙ্গে গাড়িটা যেই ত্বরণে যাচ্ছে সেটা এম ইন্টু এ, এটা হচ্ছে অলিক বলটা কাজ করে। এবার আমি এখানে ছবিটা এইভাবে দেখানোর চেষ্টা করছি, ধরো গাড়িটা এইদিকে যাচ্ছে, তাহলে অলিক বলটা পিছনের দিকে কাজ করে, পিছনের দিকে কাজ করছে। আর বস্তুটার যে এক্ষেত্রে ওজনটা, সেটা তো সবসময় নিচের দিকে কাজ করবে। আর এটা ধরো এখানে উল্লম্বের সঙ্গে এই যে থিটা কোণ করেছে, তাহলে এই থিটা কোণটাই আমাদেরকে বের করতে হবে, তাই না? এই থিটা কোণটাই বের করতে হবে। তো এই যে এই থিটা কোণটা, সেটা যদি তোমরা ক্যালকুলেট করো, ভাবো এখানে একটা কি থাকবে, এখানে একটা টেনশন থাকবে, তাহলে সেই টেনশনের তুমি এইদিকে একটা উপাংশ বের করতে পারবে, এটা থিটা হলে এটাও থিটা হবে, তাহলে এই দিকের উপাংশ কত হবে, টি কস থিটা। এইদিকে একটা উপাংশ বের করতে পারবে, সেটা হবে টি সাইন থিটা। এই সমস্ত কিছু তো তাহলে এবার টি কস থিটাটা সেটা এই এম জির সাথে সমান হবে, টি সাইন থিটা সেটা এম এর সাথে সমান হবে। এটা দিয়ে যদি তুমি ক্যালকুলেট করো, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো যে ট্যান থিটা সেটা সমান সমান আসবে এম এ বাই এম জি। এবার এম আর এম তো কেটে যাবে, তাহলে এখান থেকে আমরা যে থিটা পেয়ে যাব, সেটা আমরা কত পাবো, সেটা আমরা পাবো ট্যান ইনভার্স এ বাই জি। দেখো কোথায় আছে, এটা আমাদের অপশন এ তেই আছে, তাই না? তাহলে অপশন এ কি হয়ে যাচ্ছে, অপশন এ হয়ে যাচ্ছে আমাদের কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 এ যাব। তার আগে একটা বিষয় বলি, দেখো এখানে আমরা বিভিন্ন কোয়েশ্চেনগুলোর সলিউশন তো তোমাদেরকে করিয়ে দিচ্ছি, কিন্তু তুমি যদি চাও যে তুমি ফিজিক্সের একদম ভালো করে আমার থেকে পড়বে, একদম সমস্ত কিছু ডিটেলে শিখবে, তাহলে কিন্তু তোমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর জন্য আমাদের ইগনাইট ব্যাচে ভর্তি হতে পারো, যেটা তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে পাবে। শুধু ফিজিক্সের ব্যাচ নয়, আরো বিভিন্ন সাবজেক্টের ব্যাচও আমাদের কাছে রয়েছে। তোমরা চাইলে ফুল ব্যাচ বা সিঙ্গেল ব্যাচে ভর্তি হতে পারো। ভর্তি হওয়ার জন্য তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপ ডাউনলোড করে অ্যাডমিশন নিতে পারবে। যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থাকে যে কিভাবে ভর্তি হবো বুঝতে পারছি না, তাহলে এগুলো আমাদের হেল্পলাইন নম্বর, এই নাম্বারগুলোতে কল করেও কিন্তু তোমরা আমাদের ব্যাচে অ্যাডমিশন নিতে পারবে। তো বেস্ট প্রিপারেশনের জন্য তোমরা লেটস ইমপ্রুভ অ্যাপে এই ইগনাইট ব্যাচে ভর্তি হতে পারো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 এর মধ্যে কি বলেছে, বলেছে যে একটি মোটর গাড়ি 50 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যাচ্ছে। একটা মোটর গাড়ি আছে, তার বেগ কত, 50 কিলোমিটার পার আওয়ার। তাকে ব্রেক করে 6 মিটার দূরত্বের মধ্যে থামানো হলো। আচ্ছা, যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি, দেখো যখনই বললো একই ধরনের মোটর গাড়ি, তার মানে তুমি কি বুঝে গেলে, যে যখন ব্রেক করা হচ্ছে, ব্রেক করা মানে কি, মন্দন ঘটানো, রিটার্ডেশন করা। তো যদি একই রকমের গাড়ি হয়, তাহলে একই ব্রেক করবে, তার মানে মন্দনটাও কি হবে, একই হবে। ওকে, আচ্ছা, যদি একই ধরনের অন্য একটি মোটর গাড়ি 100 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তবে কত দূরত্বের মধ্যে তাকে থামানো যাবে। দেখো, আমাদের দূরত্বের সঙ্গে বেগের ফর্মুলা কি, এটা একমাত্রিক গতির ক্ষেত্রে। এবার যেহেতু থামানোর কথা হচ্ছে, তার মানে আমাদের ফাইনাল বেগটা কি হবে, 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি ইউ স্কোয়ার সেটা সমান সমান 2as। তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি এস সেটা কি, সেটা সমান সমান হচ্ছে ইউ স্কোয়ার বাই 2a। এবার দেখো, যদি একই রকমের গাড়ি হয়, তার মানে মন্দনটা কি, মন্দনটা তো প্রত্যেক ক্ষেত্রে একই হবে, তাহলে সেই ক্ষেত্রে এটাকে আমি ধ্রুবক বলতে পারি। তাহলে এ যদি ধ্রুবক হয়, 2 তো নিজে ধ্রুবকই, তার মানে এখান থেকে আমি কি বলতে পারবো, এখান থেকে আমি বলতে পারবো এস সেটা কি, সেটা আমাদের সমানুপাতিক হচ্ছে কার সাথে, ইউ স্কোয়ারের সাথে। দেখো, তোমরা অনেকেই কম্পিটিটিভ পরীক্ষা দেবে, কম্পিটিটিভ পরীক্ষা যারা যারা দেবে, তারা এই জিনিসটা খুব ভালো করে বোঝো। এই যে আমি সমানুপাতিক বের করলাম না, এরকম যদি তোমরা সমানুপাতিক কে কার সাথে হচ্ছে এগুলো বের করা শিখে যাও, পরীক্ষার সময় তোমাদের প্রচুর টাইম সেভ হবে, প্রচুর কোয়েশ্চেন ইজিলি করতে পারবে। বাই দ্য ওয়ে, তোমরা কে কোন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন করছো বা করবে, সেটা কমেন্ট করে জানিও। ওকে, তাহলে এস ভ্যারিসাস ইউ স্কোয়ার, তার মানে কি হচ্ছে, আমাদের যে এক্ষেত্রে গাড়িটিকে থামানোর দূরত্ব, সেটা কি হয়, সেটা ইউ স্কোয়ার মানে তার প্রাথমিক বেগের বর্গের সাথে সমানুপাতিক হয়। তাহলে আমরা যদি লিখি যে প্রথম ক্ষেত্রে থামানোর বেগ যদি, দূরত্ব যদি s1 হয়, আর দ্বিতীয় ক্ষেত্রে থামানোর দূরত্ব যদি s2 হয়, যেহেতু সমানুপাতিক পেয়েছো, তাহলে এই ক্ষেত্রে এটা কি হবে, প্রথম ক্ষেত্রে প্রাথমিক বেগের স্কোয়ার আর দ্বিতীয় ক্ষেত্রে প্রাথমিক বেগের স্কোয়ার তাদের অনুপাতের সাথেই সমান আসবে।
তাহলে এবার তুমি এক কাজ করো, প্রথম ক্ষেত্রে থামানোর দূরত্ব কত বলেছিল? প্রথম ক্ষেত্রে থামানোর দূরত্ব দিয়েছিল 6 মিটার, তাই তো? প্রথম ক্ষেত্রে থেমেছিল কত দূরত্বে? 6 মিটার। দ্বিতীয় ক্ষেত্রে তো আমাদেরকে বের করতে হবে, সেটা সমান সমান প্রথম ক্ষেত্রে বেগ কত ছিল? 50। দ্বিতীয় ক্ষেত্রে বেগ কত ছিল? 100। এবার অনেকে বলবে স্যার এগুলোকে আপনি মিটার পার সেকেন্ডে কেন কনভার্ট করলেন না? কারণ দেখো আমি যেহেতু অনুপাত হিসেবে বের করছি, দুটো একক একই থাকলে আমাকে আর মিটার পার সেকেন্ডে যাওয়ার দরকার নেই। যখন তুমি অনুপাত বের করছো কেটেই তো যাবে। হ্যাঁ, তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, দুজনের যে এককটা সেটা যাতে সেম হয়। তাহলে দেখো এই ক্ষেত্রে অনুপাত হিসেবে করলে কত সহজ হয়ে যাচ্ছে, আমাকে একক কনভার্ট করতে হচ্ছে না, এটার স্কোয়ার করে দাও কারণ দুজনেরই স্কোয়ার ছিল। তাহলে এটা কত আসবে? এটা তো আসবে 1/2, তার স্কোয়ার করলে 1/4। তাহলে এখান থেকে দেখো S2 সেটা কত হয়ে যাবে? 6 × 4 মানে 24 মিটার। তাহলে আমাদের এই ক্ষেত্রে থামানোর দূরত্ব কত হবে? এই ক্ষেত্রে আমাদের যে থামানোর দূরত্ব হবে সেটা হয়ে যাবে হচ্ছে 24 মিটার, দ্যাট ইজ অপশন নাম্বার ডি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 6 সেটা কিন্তু আমরা ইজিলি সলভ করে ফেললাম। নেক্সট আমাদের কোয়েশ্চেন নাম্বার কত আসছে? কোয়েশ্চেন নাম্বার আসছে হচ্ছে 7। কোয়েশ্চেন নাম্বার 7 এর মধ্যে কি বলেছে? কোয়েশ্চেন নাম্বার 7 এ বলেছে যে 0.5 কেজি ভরের একটি বল 2 মিটার/সেকেন্ড বেগে গতিশীল রয়েছে। আচ্ছা, তাহলে আমি ভরটা লিখে দিয়েছি, প্রাথমিক বেগটাও লিখে দিয়েছি। এখন 2 সেকেন্ড ধরে ওই বলটির ওপর এক্স বল ক্রিয়া করলো। 2 সেকেন্ড ধরে এই বলটার ওপর এক্স একটা বল কাজ করেছে, যার ফলে বলটির বেগ কত হচ্ছে? বেগ হচ্ছে 3 মিটার/সেকেন্ড। আচ্ছা, এক্স এর মান কত হবে? তাহলে খুব স্বাভাবিকভাবে এখানে তোমাকে কি করতে হবে? আমরা কি জানি এই ক্ষেত্রে বল কত কাজ করছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে বল কি হয়? বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে তুমি সবার প্রথমে বলো যে বেগের পরিবর্তন কতখানি হলো? বেগের পরিবর্তন দেখো, ফাইনাল বেগ 3, প্রাথমিক বেগ 2, তাহলে 3 - 2 তার মানে 1 মিটার/সেকেন্ড এতখানি বেগের পরিবর্তন হয়েছে। তাহলে ভরবেগের পরিবর্তন কত হয়েছে? এটাকে তুমি ভর দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। তাহলে 0.5 × 1 তার মানে 0.5। এটা কি হয়েছে? এতখানি, এত আমাদের কেজি মিটার/সেকেন্ড, এত কেজি মিটার/সেকেন্ড, এতখানি আমাদের ভরবেগের পরিবর্তন হলো। ভরবেগের পরিবর্তন যদি এতখানি হয়, ফোর্স কত হয়? নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ফোর্স এফ সমান সমান ডেল্টা পি বাই টি বা ডেল্টা টি, যেটাই বলো। তাহলে তুমি এটাকে ডেল্টা টি লিখে দাও। তাহলে এক্ষেত্রে ডেল্টা পি কত? 0.5 বাই ডেল্টা টি কত? সেটা দিয়েছে 2। তাহলে এত নিউটন ফোর্স কাজ করছে। 0.5 কে 2 দিয়ে কাটা দিলে সেটা হচ্ছে 0.25। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে কোয়েশ্চেন নাম্বার 7 এর কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 8 এ আমরা চলে যাচ্ছি। বলেছে 1000 কেজি ভরের একটি মোটর গাড়ির ওপর 500 নিউটন বল প্রয়োগ করে আনুভূমিক রাস্তার ওপর স্থির বেগে গতিশীল করা হলো। প্রশ্নটা খুব ভালো করে বুঝবে। দেখো, যখন তুমি কোনো একটা বস্তুর ওপর বল প্রয়োগ করছো, সেই বস্তুটার কি হওয়া উচিত? ত্বরণ হওয়া উচিত। কিন্তু ওরা বলেছে স্থির বেগে, তার মানে এর উপর কি? এর উপর তার মানে কোনো রকম কোনো বল কাজ করছে না। কিন্তু এক্ষুনি তো বললো বল প্রয়োগ করা হয়েছে, তাহলে বলটা যাচ্ছে কোথায়? তার মানে এখানে তোমাকে বুঝতে হবে এখানে রাস্তাটা মসৃণ না। তার মানে এখানে কি হচ্ছে? এখানে নিশ্চয়ই আমাদের ফ্রিকশনাল ফোর্স কাজ করছে। এবং সেটা কিরকম ফ্রিকশন? গতিশীল ফ্রিকশন। যারা ঘর্ষণ চ্যাপ্টারটা পড়োনি তারা ঘর্ষণ চ্যাপ্টার পড়বে, বা যারা আমাদের ইগনাইট ব্যাচে রয়েছে তাদের তো ঘর্ষণ চ্যাপ্টার খুব সুন্দর করে পড়ানো হয়েছে, তারাও বুঝতে পারবে, তাই না? তো সেই ক্ষেত্রে এখানে কি হয়েছে যে এই ক্ষেত্রে এই যে ফ্রিকশন কাজ করছে, সেই জন্যই না। তাহলে কি হবে? যে তার মানে নেট ফোর্স 0 হয়ে যাচ্ছে, এবং নেট ফোর্স 0 হওয়ার ফলে এটা সমবেগে মানে স্থির বেগে চলছে। তার মানে নেট ফোর্স 0 করতে হলে এখান থেকে আমি কি বুঝতে পারছি? তার মানে আমাদের যে এই ঘর্ষণ বলটা কাজ করছে, গতিশীল ঘর্ষণ, সেটা কি হবে? প্রযুক্ত বলের সাথেই সমান। প্রযুক্ত বলের সাথে যদি সমান না হতো তাহলে তো এর ওপর নেট ফোর্স কাজ করতো। নেট ফোর্স কাজ করলে তো স্থির বেগে চলতে পারতো না, তাহলে তো ত্বরণ থাকতো। তার মানে এটা কাজ করছে। এবার কি বললো? বললো যদি প্রযুক্ত বলের মান 1000 নিউটন হয় তাহলে গাড়িটির ত্বরণ কত হবে। এবার দেখো, যখন তুমি 1000 নিউটন বল প্রয়োগ করলে সেম রাস্তায় ঘর্ষণ বল কি সেমই থাকবে, 500 নিউটনই থাকবে। তার মানে এই ক্ষেত্রে এখন কি করবে? এখন আমাদের একটা নেট ফোর্স কাজ করবে, সেটা তাহলে কত হবে? 1000 - 500, তার মানে 500 নিউটন, এটা নেট ফোর্স কাজ করবে। তাহলে নেট ফোর্স এত কাজ করছে এবং গাড়িটির ভর কত দেওয়া আছে? 1000 কেজি। তাহলে তুমি ত্বরণ কি করে বের করবে? ত্বরণ এ সমান সমান নেট ফোর্স কত? 500 বাই গাড়িটির ভর 1000, তাহলে এত মিটার/সেকেন্ড স্কোয়ার, তার মানে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, দ্যাট ইজ 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এই কোয়েশ্চেনটা কিন্তু আমরা এখান থেকে সলভ করে নিলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 9 এ। কোয়েশ্চেন 9 এ কি বলেছে?
0.5 কেজি ভরের একটি ক্রিকেট বল 30 মিটার পার সেকেন্ড বেগে গিয়ে লম্বভাবে একটি ব্যাটকে আঘাত করলো এবং বিপরীত দিকে 20 মিটার পার সেকেন্ড বেগে প্রতিক্ষিপ্ত হলো। আচ্ছা, বলেছে বলের দ্বারা ব্যাটের ওপর প্রযুক্ত বলের ঘাত কত? তাহলে এই প্রশ্নটায় আমাদেরকে কি বের করতে হচ্ছে? এই প্রশ্নটায় আমাদেরকে বের করতে হচ্ছে বলের ঘাত। এবার বলের ঘাত যদি বের করতে বলে তাহলে আমরা কি জানি বলের ঘাত কি হয়? সেটা হয় ভরবেগের পরিবর্তন। মাথায় রাখবে টার্মগুলো। বল কি? বল হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, কিন্তু বলের ঘাত কি? সেটা ভরবেগের পরিবর্তন। তাহলে এই ক্ষেত্রে ভরবেগের পরিবর্তন বের করলেই কাজ হয়ে যাবে। কিন্তু ভালো করে বোঝো, শুরুতে আমাদের যে বলটা সেটা ভাবো এই দিকে যাচ্ছিল, কত বেগে যাচ্ছিল? হচ্ছে 30 মিটার পার সেকেন্ডে। এখানে গিয়ে ভাবো ব্যাটের সঙ্গে ধাক্কা লাগলো, তারপর এটা উল্টো দিকে আসছে কত বেগে? 20 মিটার পার সেকেন্ডে। তার মানে এটা ফাইনাল ভেলোসিটি, এটা ইনিশিয়াল ভেলোসিটি, কিন্তু দুজনের যে দিকটা সেই দিকটা কিরকম? দিকটা তো উল্টো। তাহলে এটাকে পজিটিভ নিলে এটাকে নেগেটিভ নিতে হবে। তাহলে আমি যদি এই ক্ষেত্রে বলি যে বেগের পরিবর্তন কত হচ্ছে, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা ভুল করবে তারা বেগের পরিবর্তন বের করবে 30 মাইনাস 20 10। 10 কিন্তু হবে না, খুব ভালো করে বোঝো। অন্তিম বেগ কত? ভি মাইনাস তুমি ইনিশিয়াল বেগটাকে বিয়োগ করবে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ ইনিশিয়াল বেগটা সেটা তো এখন অন্তিম বেগের থেকে উল্টো দিকে, তাহলে তোমাকে মাইনাস ইউ বিয়োগ করতে হবে। আগের প্রশ্নে, আগে একটা প্রশ্নে করলাম না 3 মাইনাস 2, সেখানে কিন্তু দিক একই ছিল তাই আমি ডিরেক্ট বিয়োগ করতে পেরেছি, কিন্তু এখানে তো দিকটা উল্টো, তাহলে এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে এখান থেকে আমি যদি করি ভি কত? ভি হচ্ছে 20 মাইনাস মাইনাস 30 মানে এটা হয়ে যাবে প্লাস 30, তার মানে এটা কত আসবে? এটা আসবে 50 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের বেগের পরিবর্তন হচ্ছে কত? 50 মিটার পার সেকেন্ড। এবার 50 মিটার পার সেকেন্ড এটা যদি বেগের পরিবর্তন হয় তাহলে ভর বেগের পরিবর্তন কত হবে? আমাদের বেগের ভর কত দিয়েছিল? ভর বোধহয় আমাদের দিয়েছিল হচ্ছে, কত দিয়েছিল? ভর দিয়েছিল 0.5 কেজি। 0.5 ইন্টু ভরবেগের পরিবর্তন হলো 50। তাহলে এখান থেকে কত আসবে? এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে 25 আসছে, তাই না? তাহলে আমাদের এক্ষেত্রে ভরবেগের পরিবর্তন হচ্ছে 25, তার মানে বলের ঘাত কত হবে? সেটা হবে 25 নিউটন সেকেন্ড। ওকে, তাহলে এক্ষেত্রে আমাদের যে ভরবেগের পরিবর্তন সেটা যদি 25 হয় তাহলে এক্ষেত্রে বলের ঘাত কত হবে? সেটাও হয়ে যাবে 25 নিউটন সেকেন্ড। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 চলে যাওয়া যাক। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলেছে? বলেছে যে 0.25 কেজি ভরের একটি ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড দ্রুতিতে ধাবমান হয়ে ব্যাট দ্বারা আঘাত পেয়ে একই দ্রুতিতে এত সেকেন্ডে ফিরে এলো। ব্যাটের ওপর বলের ক্রিকেট বল দ্বারা মানে ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত? তাহলে এই ক্ষেত্রে কত বল প্রয়োগ করা হয়েছে সেটা বের করতে বলেছে। তাহলে এটা হোমওয়ার্ক দিচ্ছি, আগেরটার মতো করেই করবে। এখানে দেখো সিম্পল কি বলা রয়েছে? ভর দেওয়া আছে, ইউ আর ভি দুজনেরই মান 10, তাহলে এই ক্ষেত্রে ভরবেগের বেগের পরিবর্তনটা কত হবে? 10 মাইনাস মাইনাস 10, তার মানে 20। বেগের পরিবর্তন 20, সেখান থেকে তোমরা কি বের করতে পারবে? ভরবেগের পরিবর্তন। যেটা ভরবেগের পরিবর্তন আসবে সেটা কি আসবে? সেটা আসবে বলের ঘাত। সেটাকে যদি টাইমটা দিয়ে ডিভাইড করে দাও তাহলে তোমরা কি পেয়ে যাবে? তাহলে তোমরা পেয়ে যাবে বলের মান। তাহলে এটা তোমরা হোমওয়ার্ক হিসেবে করে কমেন্ট সেকশনে উত্তর জানাবে। একই প্রশ্ন, তাই আমি এটা ছেড়ে দিলাম, কারণ তোমাদেরকে যতক্ষণ না নিজে হাতে করছো ততক্ষণ তো শিখতে পারবে না, তাই না? আচ্ছা চলো, এবার এই প্রশ্নটা বলেছে এম ভরের একটি বল ইউ বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। তাহলে এম ভরের একটি বল রয়েছে, সেটাকে ইউ বেগে একজন ব্যাটসম্যানের দিকে ছোড়া হলো। ব্যাটসম্যান বলটিকে আঘাত করলো এবং একই বেগে থিটা কোণে বিচ্যুত করলো। বলের ঘাত হলো। তাহলে এই ক্ষেত্রে এই কোয়েশ্চেনটার জন্য মাথায় রাখবে, এই ক্ষেত্রে বলের ঘাত বলুক বা ভরবেগের পরিবর্তন বলুক, দুটো তো একই জিনিস। তার একটা ডিরেক্ট ফর্মুলা হয়, সেটা কত হয়? সেটা হয় হচ্ছে 2mu cos থিটা বাই 2। তো এই ক্ষেত্রে এটা আর ক্যালকুলেট করা দরকার নেই, এটাকে তোমরা ফর্মুলা হিসেবে মাথায় রাখবে। অপশন ডি হয়ে যাবে হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের কারেক্ট আনসার। ওকে, নেক্সট আমাদের এই প্রশ্নটা দিয়েছে। দেখো এই প্রশ্নটায় আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি একটা বল ভার্সেস টাইম গ্রাফ, ফোর্স টাইম গ্রাফ আমরা দেখতে পাচ্ছি। তোমাদের কাছে কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে? আমি প্রয়োজন হলে আরেকটু বড় করে দিচ্ছি। তাহলে আমরা এখানে একটা ফোর্স টাইম গ্রাফ দেখতে পাচ্ছি। এবার কি বলেছে? একটি বস্তুকণার রৈখিক গতির ক্ষেত্রে ফোর্স টাইম লেখচিত্র প্রদর্শিত হলো। এই ক্ষেত্রে 0 থেকে 7 সেকেন্ডের মধ্যে রৈখিক ভরবেগের পরিবর্তন কত হলো? দেখো, যখন আমাদের একটা ফোর্স টাইম গ্রাফ দেয়, সেই ফোর্স টাইম গ্রাফের যে এরিয়াটা হয় সেটা কি রিপ্রেজেন্ট করে? সেটা বলের ঘাত রিপ্রেজেন্ট করে, সেটা আমাদের ইম্পালস রিপ্রেজেন্ট করে। এবার যদি ইম্পালস রিপ্রেজেন্ট করে, ইম্পালসটা কি হয়? সেটা আমাদের
চেঞ্জ অফ মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তনের সাথে সমান হয়। তাহলে এখান থেকে আমাদের ভরবেগের পরিবর্তনের মান বের করতে বলেছে, মানে কি আলটিমেটলি আমাদেরকে এই গ্রাফটার আন্ডারে কতখানি কি এরিয়া হচ্ছে সেটা হিসাব করতে হবে। কিন্তু তুমি যদি ভালো করে মন দিয়ে গ্রাফটাকে দেখো, আমি আরেকটু বড় করার চেষ্টা করছি, এখানে যদি আরেকটু ভালো করে গ্রাফটাকে মন দিয়ে দেখো, কিছু কিছু পজিটিভ জোন রয়েছে, কিছু কিছু নেগেটিভ জোন রয়েছে। তাহলে আমি কি করব, আমি সবগুলোই হিসাব করব, এবার পজিটিভ গুলোকে যোগ করে তার থেকে নেগেটিভ গুলোকে বিয়োগ করে দেবো, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে চলো এক এক করে করা যাক, এটা করতে তো একটু সময় লাগবে, তো সবাই ধৈর্য ধরে আমার সাথে সাথে করো। শুরুতে এখানে কি দেখতে পাচ্ছ, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, আমি পেনের উইথটা একটু কমিয়ে নিই, এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, তাহলে এর ক্ষেত্রফল কত হবে, এটা হবে হাফ। দেখো ভূমি কত, ভূমি হচ্ছে 1, আর এক্ষেত্রে যে উচ্চতা সেটাও হচ্ছে 1, তাহলে এটা কত আসবে, এটা আসবে হচ্ছে আমাদের, এটা হাফই আসবে, তাই না? এটা হিসাব করলে আমাদের হাফ ইন্টু 1 তার মানে হাফই আসবে। চলো আমি পয়েন্টে লিখে দিচ্ছি না হয়, ওকে, তাহলে এটা আমি লিখে দিলাম 0.5, কিন্তু এটা কিন্তু নেগেটিভ দিকে মাথায় রাখবে। এবার এখানে এই পজিটিভ পার্টটা বের করি, দেখো 1 থেকে 3 এ গেছে, তার মানে এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব 2, এখানে 0 থেকে 2 এ গেছে, তার মানে এইটুকু দূরত্ব 2, তাহলে এই যে আমাদের এটা কি, এটা একটা বর্গক্ষেত্র হচ্ছে, এর ক্ষেত্রফল তাহলে কত হবে, 2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 4। ঠিক আছে, এখানে দেখো আবার একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি তুমি ভূমি দেখো 3 থেকে 5 এ গেছে, তার মানে ভূমি হচ্ছে 2। এখানে যদি উচ্চতা দেখো, এখানে 0 থেকে -2 তে গেছে, হ্যাঁ আমি বুঝতে পারছি নেগেটিভ দিকে, কিন্তু ভ্যালুটা কত, ভ্যালুটা হচ্ছে 2, তাহলে এর যদি ক্ষেত্রফল হিসাব করি সেটা কত হবে, হাফ ইন্টু 2 ইন্টু 2, তার মানে 2 আসবে, তার মানে এটার ক্ষেত্রফল কত হচ্ছে, এটার ক্ষেত্রফল হচ্ছে 2। তাহলে দেখো এটার ক্ষেত্রফল আসলো 0.5, এটার আসলো 4, এটার কত আসলো, এটার আসলো 2। এবার এটার হিসাব করো, 5 থেকে 6 গেছে, 5 থেকে 6 গেছে মানে এটা 1, এখানে 0 থেকে, এই যে 0 থেকে কোথায় গেছে 1 অবধি, তার মানে এটা 1, তাহলে এটার হিসাব করলে 1 এর স্কোয়ার মানে কি থাকবে, 1ই থাকবে, তাই না? 1 এর স্কোয়ার মানে 1 থাকছে। এবার এই ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজটার ক্ষেত্রে 0 থেকে কোথায় 6 থেকে 7 এ গেল, তার মানে এটা 1। এখানে উচ্চতাটা কত, উচ্চতাটা হচ্ছে এটা তোমার, তাই না? উচ্চতাটা হচ্ছে তোমার এটা, তাহলে এটাও কত, এটাও 1, তাহলে এটাও হিসাব করলে হাফ ইন্টু 1, তার মানে এটাও কত হবে, এটাও হয়ে যাবে আমাদের 0.5। এটারও এরিয়া কত আসবে, এটারও এরিয়া আসবে হচ্ছে 0.5। তাহলে এবার যদি আমি এক কাজ করি, দেখো পজিটিভ দিকে তার মানে কত হচ্ছে 4, আর এই যে 1, 4 আর 1 মিলে কত হচ্ছে 5। নেগেটিভ দিকে কত হচ্ছে, এটার ক্ষেত্রফল কত আসলো 2, এটার হাফ আর এটার হাফ, 2 প্লাস হাফ তার মানে 3, তাহলে 5 এর থেকে আমি 3 বিয়োগ করে দেবো, তাহলে কত আসছে 2। তার মানে এক্ষেত্রে আমাদের যে ভরবেগের পরিবর্তনের মানটা হবে সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 2। তাহলে 2 কোথায় আছে, অপশন এ তে আছে, তাহলে অপশন এ কি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন, দ্যাট ইজ কোয়েশ্চেন নাম্বার 13-এ যাওয়া যাক। বলেছে একটি ঘর্ষণহীন কপিকলের মাধ্যমে m এবং 2m ভরের দুটি বস্তুকে যুক্ত করা হলো। আচ্ছা, যুক্ত করা হয়েছে, 2m ভরের বস্তুটিকে ছেড়ে দিলে m ভরের বস্তুটি কত ত্বরণে উপরে উঠবে। দেখো দুজনের উপরে কি হচ্ছে, এটার এইদিকে কাজ করছে কি, এটার এইদিকে কাজ করছে হচ্ছে এর ওজন 2mg, আর এটার জন্য এইদিকে ওজন কাজ করছে এর mg। এবার এখানে এটার উপর টি টেনশন কাজ করছে, এটার উপর টি টেনশন কাজ করছে, টোটালটা কি হবে, টোটালটা এ ত্বরণে উপরে যাবে। এবার এই জিনিসটাকে আমরা যখন ত্বরণ বের করব তখন দেখো এক্ষেত্রে তাহলে নেট ফোর্স কত হচ্ছে, এটা নিচে নিয়ে যাচ্ছে আর এক্ষেত্রে এটা ওপরে উঠছে, কিন্তু এর উপর নিচের দিকে 2mg ওজন কাজ করছে, এটার mg ওজন কাজ করছে, তাহলে নেট ওজনটা কত কাজ করছে, সেটা কাজ করছে হচ্ছে 2mg মাইনাস mg, তার মানে কত mg নেট, এটা ওজন কাজ করছে, এটাই তো নেট ফোর্স। তাহলে এটা যদি নেট ফোর্স হয়, অ্যাক্সিলারেশন কি করে বের করবে, তাহলে অ্যাক্সিলারেশন সেটা হয়ে যাবে নেট ফোর্স কত, নেট ফোর্স mg বাই টোটাল ভর কত m প্লাস 2m মানে হচ্ছে 3m, তাহলে m আর m কেটে যাবে, তাহলে এ কত চলে আসবে, সেটা চলে আসবে g/3, তাহলে g/3 মানে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ওকে, তাহলে আমাদের এটা কত নম্বর প্রশ্ন হয়ে গেল, কোয়েশ্চেন নাম্বার 13 ইজ ডান। নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 14-এ। এখানে আমরা একটা কিউটসা মাঙ্কি দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই যে আমাদের বাঁদরটা, এই বাঁদরটার ক্ষেত্রে কি বের করতে বলেছে, দেখো বলেছে 40 কেজি ভর সম্পন্ন একটি বাঁদর একটি দড়ি বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। তাহলে এই বাঁদরটার ভর কত, ভর হচ্ছে 40 কেজি, ও এই দড়িটা বেয়ে ওপরে ওঠার চেষ্টা করছে। এবার বলছে দড়িটি সর্বাধিক 600 নিউটন টান সহ্য করতে পারে। দেখো একটা দড়ি কতখানি বল সহ্য করতে পারবে তার তো একটা লিমিট রয়েছে, তো দড়িটা ম্যাক্সিমাম 600 নিউটন টান সহ্য করতে পারে। ওকে,
বলেছে নিম্নলিখিত কোন ক্ষেত্রে দড়িটি ছিঁড়ে যাবে। তাহলে দেখো, দড়িটা যতখানি টান সহ্য করতে পারে, যদি তার থেকে বেশি বল ওর ওপর প্রযুক্ত হয় বা তার থেকে বেশি টান ওর ওপর প্রযুক্ত হয়, তাহলে কি হবে, দড়িটা ছিঁড়ে যাবে। এবার যখন একটা বাদর একটা ধরে নাও এ ত্বরণ নিয়ে যদি ওপরে ওঠে, তাহলে তার ওপর যে মানে এই দড়িটার উপর যে টান কাজ করে সেটা কত হয়, সেটা হয় এম ইন্টু জি প্লাস এ। ওকে, এম ইন্টু জি প্লাস এ। এবার তাহলে এক্ষেত্রে এই এমটা কি, এমটা হচ্ছে বাদরটার ভর, জিটা কি অভিকর্ষজ ত্বরণ, এবং এটা কি, এ হচ্ছে কত ত্বরণে উপরে উঠছে। তাহলে দেখো এক্ষেত্রে বাদরটার ভর কত, 40 ইন্টু জি এর মান তো 10। এবার দেখো 40 ইন্টু 10 মানে 400 হবে, কিন্তু আমাকে বলেছে কখন এটা ছিঁড়ে যাবে। তাহলে কখন এটা ছিঁড়ে যাবে সেটা বের করার জন্য কি আমাকে এক্ষেত্রে ত্বরণের মানটা এমন ডিসাইড করতে হবে যাতে নেট ফোর্সটা 600 থেকে বেশি হয়। প্রথম অপশনটা কি দিয়েছে, প্রথম অপশন দিয়েছে 6। তাহলে আমি যদি এর মান 6 রাখি, 10 আর 6 কত হয়, 10 আর 6 হয় হচ্ছে 16, 16 ইন্টু 40 মানে 640। বা প্রথম অপশনই মিলে গেল। তাহলে 640 এত নিউটন ফোর্স কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে ছিঁড়ে যাবে। তুমি যদি 4 বসাতে, 4 বসালে কি হতো, 10 প্লাস 4 তার মানে 14, 14 ইন্টু 40 মানে কত, 14 ইন্টু 40 মানে হচ্ছে এক্ষেত্রে আমাদের 560 নিউটন, সেই ক্ষেত্রে ছিঁড়তো না। আচ্ছা, অপশন সিতে বলেছে 5, তাহলে 10 প্লাস 5 মানে 15, 15 ইন্টু 40 মানে কি 600, 600 নিউটন তো সহ্য করতে পারে, তার মানে ছিঁড়তো না। এবার আমাদের টাইপিস্ট কোনো কারণে অপশন ডিটা মিটিয়েই দিয়েছে, তো ঠিক আছে, আমাদের অপশন এ তে আনসার মিলে গেছে। অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আই হোপ সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 15 বলেছে একটি আনুভূমিক মসৃণ টেবিলের ওপর এম ভরের একটি বস্তু রয়েছে। আচ্ছা, এম ভরের একটা বস্তু রয়েছে, বস্তুটিকে একটি ভরহীন সুতোর সাহায্যে যুক্ত করে একটি মসৃণ কপিকলের ওপর দিয়ে এম ভরের আরো একটি বস্তুর সঙ্গে যুক্ত করে উল্লম্বভাবে ঝুলিয়ে দেওয়া হলো। এই সুতোটার টান কত। তাহলে দেখো এই সুতোটার টান কি, এই দিকে টান কাজ করবে টি, এই দিকে টান কাজ করবে টি, এটার ওজন নিচের দিকে কাজ করছে এমজি। দেখো এটা কি একটা কানেক্টেড সিস্টেম, তার মানে পুরো সিস্টেমের ত্বরণ একই হবে। তাহলে ত্বরণ কত হবে, নেট ফোর্স কত, এমজি বাই নেট ভর কত, ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে এটা নেট ত্বরণ হচ্ছে। এবার তুমি যদি এই যে এম ভরের বস্তুটার গতিটাকে জাস্ট কনসিডার করো, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমি বলতে পারি না যে ক্যাপিটাল টি মানে টেনশন, সেটা সমান সমান কত হবে, সেটা সমান সমান হবে ক্যাপিটাল এম ইন্টু অ্যাক্সিলারেশন। আমাদেরকে তো টেনশনটাই বের করতে বলেছে। এবার অ্যাক্সিলারেশন ধরো এটা ছিল, তাহলে তুমি এটা দিয়ে গুণ করে দাও, তাহলে কত হয়ে যাবে, ক্যাপিটাল এম স্মল এম ইন্টু জি, আর নিচে ক্যাপিটাল এম প্লাস স্মল এম। তাহলে কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের এক্ষেত্রে ক্যাপিটাল এম স্মল এম, অপশন ডি, তাই না। দেখো ক্যাপিটাল এম স্মল এম, ক্যাপিটাল এম স্মল এম ইন্টু জি বাই এম প্লাস জি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি কোয়েশ্চেন নাম্বার 15 এর সলিউশন তোমরা বুঝতে পারলে। কোয়েশ্চেন নাম্বার 16 দিয়েছে, কোয়েশ্চেন নাম্বার 16 সেটা দেখো, সেটা আমাদের কি বলেছে, বলেছে এই যে ছবিটা দেওয়া রয়েছে, এখানে 2 কেজি ভরের এই বস্তুটা ঝুলছে, এই যে আমাদের টেনশন T1 এটার মান কত হবে সেটা বের করতে বলেছে। এই টান T1 এর মান কত হচ্ছে সেটা আমাদেরকে বের করতে বলেছে। তাহলে এই টেনশন T1টা কি করে বের করব, দেখো এই যে এই তারটা রয়েছে, এই যে এই সুতোটা রয়েছে, তারও একটা টেনশন থাকবে, সেটাকে আমি টি ধরে নিয়েছি। এবার এই কোণটা যদি থিটা হয়, এইখানে একান্তর কোণ এটাও 30 ডিগ্রি হবে। তাহলে এই যে টি আমাদের টেনশনটা ছিল, তার এই দিকের উপাংশ কত হবে, টি কস থিটা, মানে এখানে যেহেতু 30 ডিগ্রি আছে তাহলে টি কস 30 ডিগ্রি, আর এই দিকের উপাংশ টি সাইন 30 ডিগ্রি। এবার দেখো এই টি কস 30 ডিগ্রি সেটা এই ফোর্সটাকে নালিফাই করবে, এটাকে ব্যালেন্স করবে, আর এই টি সাইন 30 ডিগ্রি সেটা এর ওজনটাকে ব্যালেন্স করবে। তাহলে তুমি লেখো ইকুয়েশন গুলো, তাহলে আমি যদি লিখি, তার মানে টি সাইন 30 ডিগ্রি সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 2 ইন্টু 10। স্যার 2 ইন্টু 10 কোথা থেকে পেলে, এই যে বস্তুটার ভর ছিল হচ্ছে 2, আর আমি কি করেছি অভিকর্ষ ত্বরণটাকে 10 ধরেছি, তাহলে ওজন কত হয়ে যাবে 2 ইন্টু 10, তার মানে এটা হয়ে যাচ্ছে 20। আর আরেকটা আমাদের ইকুয়েশন কত আসবে, তাহলে সেটা আসবে টি কস 30 ডিগ্রি, সেটা সমান সমান হয়ে যাচ্ছে হচ্ছে আমাদের T1। আমাদের কি বের করতে বলেছে, T1 বের করতে বলেছে। তুমি এই দুটো সমীকরণকে ডিভাইড করে দাও, এটাকে যদি আমি 1 বলি আর এটাকে যদি 2 বলি, তুমি 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ডিভাইড করতে, তাহলে টি আর টি কেটে যাবে, সাইন 30 বাই কস 30 সেটা কত আসবে ট্যান 30, সেটা সমান সমান এখানে কত আসবে 20 বাই T1। তাহলে এক্ষেত্রে T1 কত আসবে, সেটা আসবে 20 বাই ট্যান 30। ট্যান 30 এর ভ্যালু কত, ট্যান 30 এর ভ্যালু হচ্ছে √3। তাহলে আমাদের T1 এর মান কত এসে যাচ্ছে, T1 এর মান এসে যাচ্ছে 20 বাই √3, 20 বাই √3। আচ্ছা 1.96, তার মানে ওরা কি করেছে বলতো, ওরা না এই ক্ষেত্রে আমাদের এই যে জি এর মান আমি 10 নিয়েছি সেটা নেয়নি,
ওরা নিয়েছে এটাকে 9.8। দেখো অ্যাকচুয়ালিতে কিন্তু 9.8ই হয়, আমি হিসাবের সুবিধার জন্য 10 নিয়েছিলাম, কিন্তু যখন আমরা 19.6 4.9 দেখতে পাচ্ছি তার মানে আমরা বুঝে গেছি যে ওরা এক্ষেত্রে 9.8 হিসেবেই আমাদের অপশনগুলো দিয়েছে, তাই এটাকে চেঞ্জ করে দিলাম। তাহলে এখানে এটা কত হয়ে যাচ্ছে, এখানে এটা হয়ে যাচ্ছে 19.6, তাহলে এখানেও এটা এসে যাচ্ছে 19.6, এবার 19.6 বাই √3। এবার এটা হিসাব করে নিয়ে নিচের এই কোন অপশনগুলোর সাথে মিলছে সেটা তোমরা এক কাজ করবে, তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এখানে কোনটা আসছে অপশনগুলো সেটা তোমরা চেক করে নিয়ে জানাবে। নিচে করণী নিরসন করবে, ওপর নিচে √3 দিয়ে গুণ করবে, তারপরে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে জানাবে। ওকে, চলো এই কোয়েশ্চেনটা সলভ করা যাক। এই যে এই প্রশ্নটা কিন্তু আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বেশ কয়েকবার দেখতে পেয়েছিলাম, ঠিক আছে? তো এই যে এই কোয়েশ্চেনটা, এটার মধ্যে কি বলেছে, বলেছে চিত্রে কপিকল এবং সুতোগুলি মসৃণ এবং এদের ভর উপেক্ষণীয়। এই যে ভরগুলো, সুতোগুলো, কপিকল, আমাদের সুতোগুলো এবং কপিকলগুলো বলেছে মসৃণ এবং এদের কোনো রকম কোনো ভর প্রায় নেই। এই সংস্থাটি সাম্যাবস্থায় থাকলে এই থিটা কোণটির মান কত? সংস্থাটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে থিটা কোণটির মান কত হবে? দেখো খুব সিম্পল ব্যাপার, যে এই ক্ষেত্রে এটার উপর একটা টেনশন কাজ করছে টি, এটার উপরও একটা টেনশন কাজ করছে টি, এটার উপরও টেনশন কাজ করছে টি, এটার উপরও টেনশন কাজ করছে টি। এবার খুব সিম্পল কথা, এখানে যদি টেনশন টি হয়, এটার ওজন নিচের দিকে কাজ করছে এমজি, তাহলে এখান থেকে আমি কি বলতে পারবো, টি সমান সমান এমজি, তাই না? টি সমান সমান এমজি। এবার দেখো এটা যদি টি এইদিকে হয়, এই দিকের উপাংশ কত হবে? এই দিকের উপাংশ হবে টি কস থিটা। সিমিলারলি এটা থিটা হলে তো এটাও থিটা, তাহলে এটারও এই দিকের উপাংশ কত আসবে? সেটা আসবে টি কস থিটা। তার মানে দুটো টি কস থিটা উপরের দিকে কাজ করছে, সেটা কি করবে, এটার ওজন √2 mg সেটাকে ব্যালেন্স করবে। তাহলে তুমি এক কাজ করো, তাহলে তুমি লিখে দাও যে 2t cos থিটা সেটা সমান সমান কত, √2 mg। এবার টি এর মান কত বেড়েছে, দেখো টি এর মান আমরা আগেই পেয়েছি এমজি, তাহলে টি এর মান যদি তুমি এমজি বসাও তাহলে 2 mg cos থিটা সেটা সমান সমান √2 mg। তাহলে এমজি আর এমজি বোথ সাইড থেকে কেটে গেল। তাহলে এখান থেকে আমি যদি দেখি, তার মানে আমাদের যে cos থিটা সেটা সমান সমান √2/2, তার মানে 1/√2। cos থিটার মান যদি 1/√2 হয় তাহলে থিটার মান কত হবে, তাহলে থিটার মান হয়ে যাবে আমাদের 45 ডিগ্রি। তাহলে 45 ডিগ্রি, তাহলে কারেক্ট অ্যান্সার কি হচ্ছে, অপশন সি, দ্যাট ইজ 45 ডিগ্রি। ওকে, চলো বুঝে গেছো এটা সবাই। নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমাদের দিয়েছে হচ্ছে 18। তো এই কোয়েশ্চেনটা তোমরা সিমিলার ভাবে সলভ করতে পারবে, এই কোয়েশ্চেনটা তোমরা সবাই সিমিলার ভাবে সলভ করতে পারবে, ইয়েস অর নো? এই কোয়েশ্চেনটা সবাই সিমিলার ভাবে সলভ করতে পারবে। আমি তাও একটু হিন্ট দিয়ে দিচ্ছি, আমি উপাংশগুলোকে ব্রেক করে দিচ্ছি, ক্যালকুলেশনটা নিজেরা করবে, ঠিক আছে? উপাংশগুলোকে আমি ব্রেক করে দিচ্ছি। দেখো আমি যদি এখানে একটা লাইন টানি, ওকে, আমি যদি এখানে একটা লম্ব টানি, ভাবো তাহলে এটা 60 ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি, তার মানে এটা কত হবে, এটা হয়ে যাবে 30 ডিগ্রি। সিমিলারলি এটা 30 ডিগ্রি হলে এটা হয়ে যাবে 60 ডিগ্রি, তাই না? তাহলে আমি এই দিকেও উপাংশ পাবো, এই দিকেও উপাংশ পাবো। এবার ভাবো এই যে T2 আছে, T2 এই দিকে অ্যাঙ্গেল কত, 30 ডিগ্রি, তার মানে এই দিকে উপাংশ কত হবে, সেটা হবে T2 cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি। আর এই দিকের উপাংশ কত আসবে, T2 sin 30 ডিগ্রি, ঠিক আছে? এবার এইদিকে T3 আছে, T3 এইদিকে কোণ কত করেছে, 60 ডিগ্রি, তার মানে এইদিকে উপাংশ আসবে T3 cos 60 ডিগ্রি। আর এইদিকে উপাংশ কত হবে, এইদিকে উপাংশ হবে T3 sin 60 ডিগ্রি। এবার তুমি যদি নোটিস করো, এই যে 10 কেজি ভরের বস্তুটা, তার ওজন এইদিকে কাজ করছে, সেই ওজনটার সাথে এই দুজনের যোগফল সমান হবে, মানে T2 cos 30 ডিগ্রি প্লাস T3 cos 60 ডিগ্রি, সেটা সমান সমান হয়ে যাবে এই 10 কেজি ভরের বস্তুটার ওজন। আর এখানে এটা সমান সমান এটা হবে। তাহলে এই দুটো সমীকরণ থেকে তুমি সমাধান করলে কি করতে পারবে, এই দুটো সমীকরণ সমাধান করে এখান থেকে তুমি T2 আর T3 এর সম্পর্ক পাবে। যেহেতু তোমাকে T2 এর মান বের করতে বলেছে, তুমি এখানে কি করবে, T3 এর মানটাকে T2 দিয়ে বের করে নেবে, সেটা এই সমীকরণে বসিয়ে তুমি কিন্তু T2 এর মানটা হিসাব করে বের করতে পারবে। একই রকমের প্রশ্ন বুঝিয়ে দিলাম, সলভ করার দায়িত্বটা নিজের ক্যালকুলেশন করে একবার কমেন্টে আনসার জানাবে, ঠিক আছে? দেখো কিছু কিছু জিনিস সবাই নিজেরা করবে, আমি চাই যে তোমরা সমস্ত কিছু ভালো করে শিখতে পারো, তো সেই জন্য যতখানি আমার মনে হয় যে যেখানে তোমাদের আটকাতে পারে সেটা বুঝিয়ে দিলাম, বাকি ক্যালকুলেশনটা নিজে করো, আন্ডারস্ট্যান্ডিং খুব ভালো হবে। ওকে, চলো। 5 কেজি এবং 3 কেজি ভরের দুটি বস্তু একটি হালকা সুতোর সাহায্যে একটি ঘর্ষণহীন কপিকলের দুপাশে ঝুলছে, সুতোর টান কত? এটা কোনো প্রশ্ন হলো? এটা আমাদের লেটস ইমপ্রুভ স্টুডেন্টদের জন্য কোনো প্রশ্ন হলো? দেখো এই আমাদের কপিকল রয়েছে, ওকে,
এই দুটো বস্তু ঝুলছে, একটার ওজন হচ্ছে 5 কেজি আর একটার ওজন হচ্ছে 3 কেজি, তাই না? তাহলে স্বাভাবিকভাবে এটা উপরে যাবে, এটা নিচে নামবে। এবার বলেছে যে এক্ষেত্রে আমাদের সুতোর টান কত, তাহলে এই ক্ষেত্রে সুতোর টান এখানে টি কাজ করছে, এখানে সুতোর টান টি কাজ করছে, তাই তো? তাহলে তুমি এক কাজটা বার করো যে এই ক্ষেত্রে আমাদের নেট অ্যাক্সিলারেশন কত হবে। নেট অ্যাক্সিলারেশন হবে, দেখো এটার ওজন এইদিকে কাজ করবে, এটার ওজন এইদিকে কাজ করবে, এটার ওজন কত হবে, সেটা হবে 5g, আর এটার ওজন কত হবে 3g। তাহলে দুটোকে মাইনাস করবো, বাই টোটাল মাস কত 5 আর 3 8, তাহলে এটা হয়ে যাবে 2g/8, তার মানে এটা আসবে g/4। তাহলে এতখানি অ্যাক্সিলারেশন কাজ করছে। যে কোনো একটা বস্তুর তুমি মানে কি বলবো, যে কোনো একটা বস্তুর গতিকে কনসিডার করো, তুমি ভাবো এটার গতিকে কনসিডার করছো, এটা কি হচ্ছে যে উপরে টি টেনশন কাজ করছে, নিচে 3g এর ওজন কাজ করছে, তার ফলে এটা এ ত্বরণে উপরে উঠছে। তাহলে আমি কি লিখতে পারবো, তার মানে আমি নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে লিখতে পারবো যে টি মাইনাস 3g সেটা সমান সমান 3a। তাহলে এখান থেকে টি সেটা সমান সমান 3a প্লাস 3g। এবার এ কত আসলো g/4, তাহলে এটা কত হয়ে যাবে 3g/4 প্লাস 3g। তাহলে এখান থেকে হিসাব করলে এটা 12g 15g 15g/4। এবার জি এর মান তো দেওয়া আছে, কত দিয়েছে কোশ্চেনই দিয়ে দিয়েছে 9.8, তাহলে সেটাই হিসাব করতে হবে। তাহলে 15/4 ইন্টু 9.8। তাহলে দেখো এটা কি আসতো, দেখো ক্যালকুলেশনের সুবিধার জন্য ভাবো, আমি যদি এটাকে 10 ভাবতাম তাহলে 10 ইন্টু 15 মানে 150, 150কে 4 দিয়ে ডিভাইড করলে 37.5 আসতো। তাহলে 37.5 এর কাছাকাছি হবে কিন্তু তার থেকে একটু ছোট, তাহলে সেটা কোন ভ্যালুটা হবে 36.75। দেখো কত তাড়াতাড়ি ক্যালকুলেশন, এগুলো এইভাবে ভাবতে হবে। তোমরা যদি এইভাবে ভাবো তাহলে দেখো কত সিম্পলি করতে পারবে। ওকে, কেন কেন আমরা এই গুণটা করব এখানে, এটা করতে গিয়েই তো আমাদের সময় চলে যাবে, তাই না? ওকে, চলো এই প্রশ্নটা বুঝে গেলে আমাদের আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন যেটা দিয়েছে আমাদের এই প্রশ্নটা কি হবে চলো দেখা যাক। বলেছে যে একটি বন্দুক থেকে বুলেট ছোড়া হলো, খুব ভালো কথা। বুলেটের ওপর ক্রিয়াশীল বল এফ সমান সমান, এটা বুলেটটার ওপর এই বলটা কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি এখানে টাইমের রাশি রয়েছে, তার মানে টাইমের ওপর ফোর্সটা ডিপেন্ড করছে। এফ নিউটন একক এবং টি সেকেন্ড এককে প্রকাশিত, খুব ভালো কথা। বন্দুক থেকে নির্গত হওয়ার পর মুহূর্তে বুলেটের ওপর ফোর্স 0 হয়ে যায়, যখনই বন্দুক থেকে গুলিটা বেরিয়ে যাচ্ছে তার উপর ফোর্স 0 হয়ে যায়। তাহলে এবার কি বলেছে, বুলেটের উপর গড় প্রযুক্ত বল কত। তাহলে আমরা এক কাজ করি, এক্ষেত্রে ফোর্সটা কখন 0 হচ্ছে সেটা বের করার চেষ্টা করি। ফোর্সটা কখন 0 হচ্ছে সেটা বের করার চেষ্টা করি। দেখো ফোর্স সেটা কত দিয়েছে, সেটা দিয়েছে 600 মাইনাস 2 ইন্টু 10⁵ টি। এবার এটা বলেছে 0 হবে, তাহলে এটাকে তুমি এক কাজ করো 0 করে দাও। তাহলে এখান থেকে আমি কি পাবো, তার মানে আমরা পেয়ে যাব টি সেটা সমান সমান 600/2 ইন্টু 10⁵ এত। তাহলে এই টাইমে গিয়ে কি হবে, এই টাইমে গিয়ে এটা 0 হয়ে যাবে, তাহলে 2 দিয়ে যদি কেটে দিই তাহলে এটা হয়ে যাবে 300। তাহলে এটা আমাদের কত আসবে, দুটো 0 আমি কেটেই দিই, তাহলে 3 ইন্টু 10⁻³ সেকেন্ড। এত সময় পরে গিয়ে কি হচ্ছে, এত সময় পরে গিয়ে আমাদের যে ফোর্সটা সেটা 0 হয়ে যাচ্ছে। এবার তার মানে কি বুঝতে পারছি, যেহেতু টাইমের ওপর ফোর্সটা নির্ভর করছে, এক্ষেত্রে কিন্তু ফোর্সটা কনস্ট্যান্ট না, ফোর্সটা সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে। তাহলে ফোর্সটা যদি সময়ের সাথে সাথে পাল্টায় তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এক্ষেত্রে ইন্টিগ্রেশনের সাহায্য নিতে হবে। এবার ইন্টিগ্রেশনের সাহায্য কি করে নেব, দেখো বলেছে বুলেটের ওপর গড় প্রযুক্ত বল কত। তাহলে গড় প্রযুক্ত বল যদি আমাদেরকে বুলেটটার ওপর বের করতে হয় তাহলে আমি কি করব, আমি এক্ষেত্রে কি করব, আমাদের যে ইন্টিগ্রেশনের সাহায্য সেই ইন্টিগ্রেশনের সাহায্য নেব। তাহলে কি বলেছে, বুলেটের ওপর গড় প্রযুক্ত, আচ্ছা বল না, বলের ঘাত বের করতে বলেছে, বলের ঘাত বের করতে বলেছে। তাহলে বলের ঘাত কি হয়, সেটা তো আমাদের যে ফোর্স টাইম গ্রাফ তার এরিয়াই হয়। এবার ক্লাস 12 গেলে তোমরা বুঝতে পারবে যে একটা ক্যালকুলাসের মধ্যে একটা পার্ট থাকে যে আমরা এরিয়া ক্যালকুলেট করি, সেই ক্ষেত্রে ওই যে আমাদের কার্ভটা থাকে তার যেটা সমীকরণ সেটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এরিয়া পেয়ে যাই। তাহলে সিম্পলি আমাদেরকে কি করতে হবে, এই যে ফোর্সের ইকুয়েশনটা আছে না, এটাকে ইন্টিগ্রেশন করতে হবে কার থেকে কার মাঝখানে, 0 টাইম থেকে যখন ফোর্স অ্যাপ্লাই হওয়া শুরু হলো সেই টাইমটাকে যদি 0 বলি, তার থেকে কতক্ষণ অবধি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে তার মধ্যে। তাহলে এক্ষেত্রে আমরা যদি ইম্পালস বের করি, সেই ইম্পালসটাকে আমরা কাজ করছি জে দিয়ে লিখছি, তাহলে সেটা কত হবে, ইন্টিগ্রেশন 0 থেকে কতক্ষণ অবধি ইন্টিগ্রেশন করবো, যতক্ষণ অবধি ফোর্সটা কাজ করেছে। ফোর্সটা কতখানি অবধি কাজ করেছে, 3 ইন্টু 10⁻³ সেকেন্ড অবধি। ফোর্সের ইকুয়েশন কত ছিল, 600 মাইনাস কত, মাইনাস হচ্ছে আমাদের 2 ইন্টু 10⁵ ছিল না, এত টি।
এটাকে ইন্টিগ্রেশন করব ডিটি এর রেসপেক্টে। ওকে, আই হোপ যে তোমরা সবাই বেসিক ম্যাথমেটিক্সে ইন্টিগ্রেশন শিখেছো, যারা যারা ইগনাইট ব্যাচে আছো তাদেরকে তো আমরা শিখিয়েছি। ওকে, কেউ যদি না পারো তাহলে একবার কমেন্ট করে জানাবে, বা আমাদের ক্লাস 12 এর কোনো একটা ক্লাস থেকে ইন্টিগ্রেশন পার্টটা একটু শিখে নেওয়ার চেষ্টা করবে। ওকে, চলো তাহলে এখান থেকে আমরা কি আসছে, এখান থেকে আমরা যদি ইন্টিগ্রেশন করি 600 ইন্টিগ্রেশন ডিটি এর রেসপেক্টে, সেটা হয়ে যাবে 600t মাইনাস 2 ইন্টু 10⁵ আর এটা কত আসবে, টি এর ইন্টিগ্রেশন হয়ে যাবে t²/2। তাহলে এখান থেকে 2 আর 2 কেটে যাচ্ছে। এটা কত থেকে কত অবধি আমরা ভ্যালু বসাবো, আমরা বসাবো হচ্ছে 0 থেকে 3 ইন্টু 10⁻³ অবধি। এবার ভ্যালুগুলো বসানো যাক। দেখো এখানে আছে 600 ইন্টু কত বসাবো, টি এর মান আমি বসাবো এটা, তাহলে টি এর মান এটা বসালে 3 ইন্টু 10⁻³ মাইনাস এখানে কত আছে, এখানে আছে 10⁵ আর টি এর স্কোয়ার করতে হবে, এটার স্কোয়ার করলে 3 এর স্কোয়ার হয়ে যাবে 9, আর এখানে 10⁻³ এর স্কোয়ার হয়ে যাবে 10⁻⁶। এবার দেখো যখন তুমি 0 বসাবে, দুই ক্ষেত্রেই তো 0 হয়ে যাবে, তাই সেটাকে আমি লিখছি না। ওকে, এবার এটাকে হিসাব করো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে কত আসছে, এটা আসছে 1800 ইন্টু 10⁻³ তার মানে 1.8 মাইনাস এটা কত হবে, দেখো এখানে 10⁵, এখানে 10⁻⁶, তার মানে 10⁻⁻1, 9 ইন্টু 10⁻⁻1 মানে 0.9, তার মানে এখান থেকে কত আসবে, এখান থেকে আসবে 0.9। তার মানে আমাদের কারেক্ট আনসার কত হয়ে যাবে, কারেক্ট আনসার হয়ে যাবে আমাদের অপশন ডি 0.9 নিউটন সেকেন্ড। ওকে, তাহলে আজকের এই ক্লাসে আমরা কি করলাম, আমাদের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর তোমাদের ফিজিক্সের যে নিউটনের গতিসূত্র অধ্যায় তার ছায়া প্রকাশনী বইয়ের কোয়েশ্চেন নাম্বার 1 থেকে 20 অবধি কিন্তু সলভ করলাম। আই হোপ যে প্রত্যেকটা সলিউশন তোমরা বুঝতে পেরেছো। এক দুটো কোয়েশ্চেন আমি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি, সেগুলো অবশ্যই তোমরা করে নিয়ে কমেন্ট সেকশনে আনসার জানানোর চেষ্টা করবে। তোমাদের এই ক্লাসগুলো কেমন লাগছে না লাগছে কমেন্ট করে জানিও। আপকামিং ক্লাসগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ 11-12 এন্ড লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ক্লাস।